ওয়েলকাম টু অ্যাটমিস্ট্রি চ্যানেল। আমি তোমাদের রসায়নের দুলাল স্যার। আজকে আমরা নিয়ে এসেছি ক্লাস 12 এর ইলেকট্রোকেমিস্ট্রির ই সেল এবং E0 সেলের প্রবলেমের পার্ট 2। তোমাদেরকে আগের দিন আমরা 6টা কোশ্চেন অর্থাৎ ই সেল E0 সেল রিলেটেড 6টি কোশ্চেন সলভ করা হয়েছিল এবং একটি কিছুটা গাইডলাইন দেওয়া হয়েছিল। আজকে সেটা সলভ করে দেব, প্লাস তোমরা আশা করি সকলে করে নিয়েছো। কথা না বাড়িয়ে আমরা ক্লাসের দিকে এগোচ্ছি। প্রথমেই বলি, তোমরা সবাই ভালো আছো তো? ক্লাসগুলো গুরুত্ব দিয়ে দেখছো তো এবং হ্যান্ড নোট বানাচ্ছ তো? যদি নিজেরা সলভ না করার চেষ্টা করো তাহলে কিন্তু প্রিপারেশনে ঘাটতি রয়ে যাবে, তাহলে কিন্তু পরীক্ষার সময় তোমরা এই প্রবলেমগুলো নিজেরা করতে পারবে না। তাই নিয়মিত প্র্যাকটিস করবে এবং বুঝে। চলো আমরা কোশ্চেন নাম্বার 7 গাইডলাইন দিয়ে রেখেছিলাম এবং তার সঙ্গে তোমাদেরকে বলেছিলাম যে লগের কিছু ভ্যালু তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। এই কারণেই মুখস্থ রাখতে হবে যেহেতু ক্যালকুলেটর ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। এই ভ্যালুগুলোই তোমাদের আবার নিট, জয়েন্ট, জেইই মেইন এইসবের এক্সামে কিন্তু এই ভ্যালুগুলোই কাজে লাগবে। তাই ওই হিসাবেই তোমরা এগুলো মুখস্থ করে অঙ্কগুলো করার চেষ্টা করবে। আশা করি মুখস্থ হয়ে গেছে আর আগের প্রবলেমগুলো প্র্যাকটিস করে নিয়েছো। যদি কারো ডাউট থাকে, যেটা বলেছিলাম আমি, তোমাদের মূল্যবান যে বক্তব্য কিছু থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে কোশ্চেন নাম্বার উল্লেখ করে। চলো, আমি যেটা বলেছিলাম যে কি 25 ডিগ্রি উষ্ণতায় গ্যালভেনীয় কোষের তড়িৎচালক বল নির্ণয় করতে বলা আছে। তড়িৎচালক বল বলতে ই সেল, গ্যালভেনীয় কোষের ই সেল, আর এটার নাম হচ্ছে প্রমাণ তড়িৎচালক বল। প্রমাণ তড়িৎচালক বল ইলেকট্রোকেমিক্যাল ফোর্স কোন কোষের? এই যে এটা। একটু আমি রিক্যাপ করছি ছোট্ট করে, যে আমরা কি জানি যে লেফট সাইড অর্থাৎ লেফট সাইডে হয় অক্সিডেশন। আমরা বলেছিলাম কি লোন হয় লেফট সাইডে, কি অক্সিডেশন। লেফট সাইড আমরা এটা লেফট সাইড অক্সিডেশন, অ্যানোড এবং নেগেটিভ আধান প্রাপ্ত। তার এই উল্টো লিখবো রাইট সাইড অর্থাৎ আর, অক্সিডেশনের উল্টো রিডাকশন, অ্যানোডের উল্টো ক্যাথোড এবং নেগেটিভের উল্টো পজিটিভ। তাই আমরা লিখতে পারি রাইট সাইড, অক্সিডেশনের উল্টো রিডাকশন, অ্যানোডের উল্টো ক্যাথোড এবং নেগেটিভের উল্টো পজিটিভ, এটা লিখতে পারি। চলো, এর সাহায্যে লোনটার হেল্প নিয়ে আমরা কি করতে পারি, চলো লোনটার হেল্প নিয়ে আমরা কি করতে পারি দেখাচ্ছি। প্রথমেই বলি যে দেয়া আছে সিডি অ্যান্ড CD2+। এটা হচ্ছে আমার অ্যানোডে দেওয়া আছে। অ্যানোডে কি ঘটে? অক্সিডেশন। অ্যানোডে কি ঘটে? অক্সিডেশন। এই যে অক্সিডেশন, মাঝে যেটা আছে এটার নাম সল্ট ব্রিজ। আমরা অলরেডি এগুলো শিখে নিয়েছি। এটার নাম কি? সল্ট ব্রিজ। সল্ট ব্রিজ এটা আমরা আগেই পড়ে নিয়েছি। এরপরে কি আছে? H+ and H2 এত। এবার আমাকে কোশ্চেন ই সেল। ই সেল সমান E0 সেল মাইনাস 0.059 লগ অফ প্রোডাক্ট বাই রিঅ্যাক্ট্যান্ট একটা গাইডলাইন দিয়ে রেখেছিলাম। প্রোডাক্ট রিঅ্যাক্ট্যান্ট আজকে আমরা ক্যালকুলেশন করে নেব। চলো, লেফট সাইডে কি দিয়ে আছে? বলছে জারণ হয়। আমরা যদি লেফট সাইডে জারণ হয় তাহলে আমরা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু ডাইরেক্ট এইভাবে ধরবো যে এখানের সঙ্গে এখান আর এখানের সঙ্গে এখান, ডাইরেক্ট লিখলেই আমরা লেফট রাইটের রিয়াকশন পেয়ে যাব। তবু আমরা বলছি লেফট সাইডে জারণ হয়। জারণ করতে গেলে আমরা কি জানি যে CD-2 ইলেকট্রন সমান CD2+। রাইট সাইডে কি হবে? বিজারণ হবে, অর্থাৎ H+ প্লাস অফ ইলেকট্রন সমান H2। সমতা বিধান করার জন্য আমি এক কাজ করি, 2 × 2 ইলেকট্রন সমান H2। বোঝা গেল? এবার দেখো, যদি আমি ওভারঅল সমীকরণটা যোগ করি, তবে আবার বলছি এই প্রথমটা হচ্ছে অক্সিডেশন, ডান দিকে লিখছি জায়গা, তাহলে বাম দিকটা পেয়ে যাব। দ্বিতীয়টা হলো রিডাকশন, বিজারণ। এবার আমরা জানি ইলেকট্রন এবং ইলেকট্রন কেটে যাবে, পড়ে থাকবে কি? পড়ে থাকবে এগুলো। তাহলে আমি লিখছি ক্যাডমিয়াম যুক্ত 2H+, তীর চিহ্ন দিয়ে লিখবো ক্যাডমিয়াম 2+ যুক্ত H2। এই হলো আমার সমীকরণ।
এই সমীকরণ এবারে আমার যদি এখানে সলভ করার চেষ্টা করি, তার আগে জানতে হবে E0 সেল কিভাবে ক্যালকুলেশন করব। E0 সেল কিভাবে ক্যালকুলেশন করব? E0 সেলের আমরা তিনটে ফর্মুলা শিখেছিলাম। E0 সেলের কটা ফর্মুলা? তিনটে। চলো পরপর শিখেছি। একটা ছিল E0 সেল। কি ছিল? E0 সেল সমান E0 আমরা বলছিলাম রাইট মাইনাস লেফট সমান E0 এক লাইনে লিখছি, আমরা বলতে পারি ক্যাথোড মাইনাস অ্যানোড। E0 আমরা বলেছিলাম রিডাকশন মাইনাস E0 অফ অক্সিডেশন। শর্টে লিখলাম। তাহলে আমি একটু খেয়াল যদি করে দেখি যে রাইট লেফট বলতে লেফটে কি আছে? ক্যাডমিয়াম। তা লেফটে যদি ক্যাডমিয়াম থাকে, রাইটে কি আছে? হাইড্রোজেন। এবারে বলে দিই হাইড্রোজেনের ইলেকট্রন পোটেনশিয়াল স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালের মান হচ্ছে 0। আর এর দিয়ে আছে মাইনাস অফ মাইনাস 0.402 মাইনাস অফ মাইনাস 0.402 সমান মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 0.402 ভোল্ট। এটা কার ভ্যালু? E0 সেল। চলো এখানটায় লিখে দিই। তাহলে 0.402 মাইনাস 0.06 n ফর চেঞ্জ অফ ইলেকট্রন। স্যার চেঞ্জ অফ ইলেকট্রন কোনটা? এই যে হয় এইটা নয় এটা, অর্থাৎ আমরা যে সংখ্যাটাকে কাটছি তার যে সংখ্যা পজিটিভও না নেগেটিভও না, শুধু সংখ্যাটা। লগ অফ প্রোডাক্টে কি আছে? খেয়াল করে দেখো, প্রোডাক্টে আছে ক্যাডমিয়াম আর হাইড্রোজেন। প্রোডাক্টে কি আছে? ক্যাডমিয়াম এবং হাইড্রোজেন। তাহলে আমরা বলতে পারি CD2 প্লাস। আর হাইড্রোজেনকে আমরা আংশিক চাপ অনুযায়ী লিখি পার্সিয়াল প্রেসার অফ, অর্থাৎ যে কোনো গ্যাস হলে আংশিক চাপে লিখবো পার্সিয়াল প্রেসার অফ H2 ডিভাইডেড বাই রিঅ্যাক্ট্যান্টে কি আছে? CD ইন্টু কনসেন্ট্রেশন অফ H প্লাস, যেহেতু 2 আছে তার স্কোয়ার। চলো পরের স্টেপে যাচ্ছি। 0.402 মাইনাস এটা কাটাকুটি করলে 0.03 লগ অফ। এবার ভ্যালুটা বসাতে থাকি। ক্যাডমিয়ামের ভ্যালু একটু খেয়াল করে দেখো ক্যাডমিয়ামের ভ্যালু কত দিয়ে আছে? এই যে এখানটা হাইলাইট করছি। ক্যাডমিয়ামের মান দেখো এইটা। তাহলে এইখানে আমরা ওই মানটা বসিয়ে দেবো। চলো লগ অফ ক্যাডমিয়ামের মান আছে 0.02 ইন্টু পার্সিয়াল প্রেসার অফ হাইড্রোজেন এটা দেখো 0.5 ATM 0.5 ATM। চলো 0.5 ATM ডিভাইডেড বাই ক্যাডমিয়াম হচ্ছে সলিড। খেয়াল করো প্রিভিয়াস ইয়ার্স ক্লাস করো, খেয়াল করো কি আছে যে থার্ড ব্র্যাকেট দিয়ে, অর্থাৎ কনসেন্ট্রেশন অফ সলিড ইকুয়ালস টু 1, কনসেন্ট্রেশন অফ লিকুইড অর্থাৎ তরল থাকলো 1, কনসেন্ট্রেশন অফ অ্যাকুয়াস বা আয়ন এটা নট ইকুয়ালস টু 1, এন্ড কনসেন্ট্রেশন অফ গ্যাস কনসেন্ট্রেশন থাকে না তবুও বলে দিলাম কনসেন্ট্রেশন অফ গ্যাস এটাকে থাকে পার্সিয়াল প্রেসার অফ গ্যাস নট ইকুয়ালস টু 1। এটা আমরা আগে প্রিভিয়াস ক্লাস করেছি, একটু সেই জন্য খেয়াল করবে, দেখে নেবে সেগুলো। যারা দেখোনি অবশ্যই দেখবে, তাহলে জিনিসটা পরেরগুলো বুঝতে অনেক সুবিধা হবে। তাহলে ভ্যালু লিখে দিই, এটা হচ্ছে 1 ইন্টু এই যে হাইড্রোজেনের কনসেন্ট্রেশন দেখো খেয়াল করো 0.2। তাহলে হাইড্রোজেনের কনসেন্ট্রেশন যদি 0.2 হয় বলবো 0.2 তার স্কোয়ার। ক্লিয়ার? এবার আমরা ক্যালকুলেশনটা বাকিটা কভার করি। সমান তাহলে 0.402 মাইনাস 0.03 লগ অফ এটা গুণ করছি 5 দিয়ে 10 তিনটার আগে দশমিক সমান 0.010 5 দিয়ে 10 তিনটার আগে দশমিক আর নিচে হচ্ছে কি 0.04 এটা যে ইন্টু চিহ্ন 0.04। ক্লিয়ার? আরেকটা লাইন করে নিই, ক্যালকুলেটর ইউজ হবে না তাই একটু বড় হচ্ছে, কিছু করার নাই। 0.03 লগ অফ দশমিক তিনটার পরে সরালে দুটোর পরেই সরাচ্ছি 1/4 1/4। আমি এক কাজ করি এই 1/4টাকে একটু শর্টে ক্যালকুলেশন করে নিচ্ছি বা উল্টো করে দিই, মাইনাসটা প্লাস চার্জ হয়ে যাবে 0.402 প্লাস অফ লগ অফ 4 0.402 প্লাস 0.03 আমরা উল্টে দিলেই পজিটিভ ভ্যালু যাবে 4/1। লগ 4 এর ভ্যালু কি 2 লগ 4 এর ভ্যালু 0.2 লগ 2 লগ 2 তাহলে 2 মানে লগ 4 মানে এখানে একটু ছোট্ট করে ক্যালকুলেশন করে দিচ্ছি। লগ 4 মানে কি
লগ অফ 2 স্কয়ার সমান 2 লগ 2। খেয়াল করে দেখো লগ 2 এর ভ্যালু এই যে, লগ 2 এর ভ্যালু কোথায় আছে? এই লগ 2 এর ভ্যালু 0.30। লগ 2 এর ভ্যালু কত? 0.30। তাহলে 2 লগ 2 মানে 0.30 ইন্টু 2 0.60। চলো একদম বসিয়ে দিচ্ছি এটাকে 0.30, তাহলে 0.402 প্লাস এটা কত হচ্ছে 26.6 ইন্টু 18, তাহলে 0.018। 0.018 যদি আমি শূন্যটাকে না নেই, এই শূন্যটাকে নিলাম না, এটাকে শুধু করলাম 0.3, তাহলে 3 3 9 2 18, 3টার আগে দশমিক, তাহলে যোগ করছি, যোগ করলে অ্যান্সার আসছে 0.4, 0 জায়গায় 1 2, 8 2 10, 2 1 2 4 এত ভোল্ট। কি বললাম বোঝা গেল? দেখে নাও 419 যদি আমরা কাছাকাছি ভ্যালু ধরি আমাদের আসছে 420, অ্যান্সার আছে 419, তার মানে কোনো টেনশন নাই, এই অ্যান্সার একদম রাইট আছে। আমরা অ্যাপ্রক্স ধরে নিয়েছি বলে এই অ্যান্সারটা এসেছে। অঙ্কটা জটিল না, ক্যালকুলেটর থাকলে যদি ক্যালকুলেটর ইউজ করতে দিত আমাদের এইখানেই অ্যান্সার হয়ে চলে আসতো, এই জায়গাতেই অ্যান্সার পেয়ে যেতাম। ক্যালকুলেটর দিল না বলে আমাদেরকে নিজেদের মতো করে ওইতে করতে হলো। ক্যালকুলেটর ব্যবহার করতে দেয়নি, তার একটা পজিটিভ দিক পাবে। তোমরা কিন্তু নিট জয়েন্ট যদি এক্সাম দাও তখন এই অভ্যাসটাই কাজে লেগে যাবে, তাই একটু গুরুত্ব দিয়ে ক্যালকুলেশন গুলো দেখার চেষ্টা করো। চলো, যদি বুঝতে না পারো কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেনটা আমরা সলভ করতে থাকি। কি আছে আবার? বলছে একটি ভোল্টীয় কোষ্ঠীর যথাযথ নান সমীকরণটি লেখো আর ইএমএফ গণনা করো। তাহলে সমীকরণ লিখবো, ইএমএফ গণনা করব। কোশ্চেন কি আছে? এটা একই রকম, এখানে সব কোশ্চেন কত সালে দেখে নাও। আমি ইচ্ছা করে সালগুলোকে স্কিপ করে নেই, সালগুলোকে দিয়েছি, 16 সালে পড়েছি। তার মানে কোশ্চেন যা পড়বে এই রিদিমেই বা এই রকমই পড়বে। তাহলে কি কোশ্চেন দিয়ে আছে? এই যে এই কোশ্চেনটা, তাহলে স্যার এখানেও তো লোন অ্যাপ্লাই করতে পারি, অবশ্যই করতে পারি। তা লোন অ্যাপ্লাইয়ের আমরা ভ্যালুটা লিখছি, চলো একটু উপর থেকে লিখি, জায়গা যদি বেশি লাগে। তাহলে কি আছে? লেফট সাইড অক্সিডেশন, তাহলে Fe মাইনাস 2 ইলেকট্রন সমান Fe2 প্লাস। ঠিক আছে, একই রকম ভাবে এইটার কি হয়, আমরা জারণ বিজারণকে এইভাবে ধরেছি যে এদিক থেকে চলে গেলে আমরা পুরো আমাদের কনসেপ্ট যা আছে সেটা পেয়ে যাব। লেফট সাইড অক্সিডেন্ট অ্যান্ড রাইট সাইড রিডাকশন, আমরা অর্থাৎ এটাতে লিখবো Ag প্লাস প্লাস ইলেকট্রন সমান Ag। এখন যোগ করতে গেলে যোগ করতে পারবো না যতক্ষণ না এটাকে আমরা 2 দিয়ে গুণ করি, কারণ ইলেকট্রন সংখ্যা আমাদেরকে সমান করতেই হবে। এবার যদি যোগ করি, দেখো ইলেকট্রন ইলেকট্রন কেটে গেল, তাহলে যোগে কি আসছে? Fe লেফট সাইড অ্যান্ড 2Ag প্লাস, ডান দিকে কি আসছে? Fe2 প্লাস প্লাস 2 অফ Ag। তাহলে আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম। আমাদেরকে দুটো কোশ্চেন, নান সমীকরণটি লেখো, এটা একটা কোশ্চেন, আর ইএমএফ গণনা করো। হয়েছে? চলো আমি ডান দিকে যা লাগবে পরে লিখবো, আগে নান সমীকরণটা লিখতে বলছে, লিখে দিলাম। আমরা জানি নান সমীকরণ ই সেল, নান সমীকরণ ই সেল সমান E0 অফ সেল মাইনাস 0.0659 লিখছিলাম আর লিখবো না, ডিভাইডেড বাই n লগ অফ, আমরা কিউ লিখি, কিউ মানে বিক্রিয়া কোষেন্ট, প্রোডাক্ট বাই রিঅ্যাক্টেন্ট। অ্যাকচুয়ালি এখানে আমার অলরেডি উল্লেখ করা আছে, আমি বসাচ্ছি, এই যে উল্লেখ করা আছে আমি বসিয়ে দেবো। দেখো এন ভ্যালু যারা শিখে গেছে তারা জানো, এন ভ্যালু 2, কিউ মানে প্রোডাক্ট বাই রিঅ্যাক্টেন্ট, আর E0 সেল মানে 3টা হয়েছিল। E0 সেল সমান E0 ক্যাথোড মাইনাস অ্যানোড, রিডাকশন মাইনাস অক্সিডেশন, আর রাইট মাইনাস লেফট। কথা ক্লিয়ার? চলো আমি ওরা বসাতে থাকি। তাহলে আমি একটা ক্যালকুলেশন করি, প্রথমে ক্যালকুলেশন করি E0 সেল, আমি আর তিনটে লিখছি না, আমি লিখে দিই E0 রাইট মাইনাস E0 লেফট। রাইটে কে আছে? সিলভার আছে, সিলভারের ভ্যালু খেয়াল করে দেখো, এই যে 0.80 মাইনাস, আর বাম দিকে আছে আয়রন, আয়রনের ভ্যালু কত আছে? পজিটিভ ভ্যালু, তাহলে 0.44 বিয়োগ করলে কত হবে? এটা হচ্ছে 0.36 ভোল্ট। এটা হলো আমার E0 সেল।
চলো তাহলে নান সমীকরণে একটা পেলাম 0.63 0.06 ডিভাইডেড বাই 2 লগ অফ প্রোডাক্ট কি আছে, প্রোডাক্ট বলছে কনসেন্ট্রেশন অফ Fe2 প্লাস আর কনসেন্ট্রেশন অফ Ag স্কয়ার ডিভাইডেড বাই এখানে আছে কি কনসেন্ট্রেশন অফ Fe কনসেন্ট্রেশন অফ Ag প্লাস এর স্কয়ার। খেয়াল করে দেখো আমরা অলরেডি শিখিয়ে এসেছি, কি শিখিয়ে এসেছি, যে ধাতু যদি হয়, এখানে ধাতু আছে আর এখানে ধাতু আছে, এদের কিন্তু আমরা গাঢ়ত্ব 1 ধরে নিই। এদের গাঢ়ত্ব 1 ধরলে এটা হচ্ছে 0.36 মাইনাস 0.03 লগ অফ পড়ে থাকবে উপরে শুধু কনসেন্ট্রেশন অফ Fe2 প্লাস বাই কনসেন্ট্রেশন অফ Ag প্লাস তার স্কয়ার। ভ্যালু বসাতে থাকি 0.36 বিযুক্ত 0.03 লগ অফ, স্যার ভ্যালু কোথায়, Fe2 প্লাস এর ভ্যালু দেখে নাও, এই যে Fe2 প্লাস, Ag প্লাস এর ভ্যালু দেখে নাও Ag প্লাস, তাহলে বসাতে থাকি কি আছে Fe2 প্লাস এর ভ্যালু কত 0.002 ডিভাইডেড বাই Ag প্লাস এর ভ্যালু আছে 0.02 তার স্কয়ার। ক্লিয়ার? তাহলে আরেকটা লাইন নিয়ে যাই 0.03 লগ অফ উপরে হচ্ছে 0.002 নিচে হচ্ছে 4.004। চলো এখানটাই করি সলভ। আবার কি আছে, আবার সমান 0.36 মাইনাস 0.03 লগ অফ 4টা রেখে দশমিক যদি করে দিই এটা হচ্ছে 20/4 পড়ে থাকলো 5, তাহলে 0.36 মাইনাস 0.03 লগ 5, লগ 5 এর আমরা ভ্যালু অলরেডি লিখিয়ে রেখেছি 0.03 লগ 5 মানে, তাহলে 2 মানে 30, 3 মানে 45, 5 মানে 70, 0.7। চলো 0.36 মাইনাস 3 সাথে 21, 3টার আগে দশমিক এটা, তাহলে বিয়োগ করি 9 হাতের হলো 1 3 3 আছে 3 6 দিতে আর 0 আছে 3 3 3 9 3 3 9 ভোল্ট। এটা হয়ে গেল অ্যান্সার। স্যার অ্যান্সার তো মিলছে না, স্যার অ্যান্সার তো মিলছে না, অ্যান্সার তো এটা আছে। আমি বলে দিই কোশ্চেন ওয়াইজ আমাদের অ্যান্সার এটা হবে, তবে আমাদের কোশ্চেনটা থাকার কথা ছিল এই যে এই ভ্যালুটা একটু মিস্টেক করেছে। এই ভ্যালুটার মান কত, এই ভ্যালুটা মিস্টেক করেছে। কি বললাম, যদি এই ভ্যালুটা মাইনাস 0.44 থাকতো, মাইনাস 0.44 থাকতো, তাহলে তোমাদের এই অ্যান্সারটা আসতো, নাহলে কোশ্চেন একদম ঠিক আছে। ক্লিয়ার? যেমন কোশ্চেন আমরা তাই অ্যান্সার করেছি। তবে আমি তোমাদেরকে বলবো তোমরা হোমওয়ার্ক হিসাবেই নিয়ে নাও, যে তোমাদের হোমওয়ার্ক হলো যে এই ভ্যালু হিসাবে তোমরা ক্যালকুলেশন করে দেখবে HW হচ্ছে কি হচ্ছে না, না হলে আমাকে কমেন্টে জানাবে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে আমাদের, যে পটাশিয়াম জিঙ্ক হাইড্রোজেন প্লাস কপার 2 প্লাস আয়নগুলিতে তাদের ক্যাথোডে মুক্ত হওয়ার প্রবণতা অনুযায়ী সাজাও। ক্যাথোডে কে যাবে, স্যার ক্যাটায়ন যাবে। ক্যাথোডে কি হয়, রিডাকশন হয়। তাহলে এই লাইনটা আমি কি বললাম, ক্যাথোডে কি ঘটে, ক্যাথোডে স্যার আমরা লোনের উল্টো বলবো, লোনের উল্টো, লেফটের উল্টো রাইট, অক্সিডেশন উল্টো রিডাকশন, অ্যানোডের উল্টো ক্যাথোড, আর একটু পজিটিভ অর্থাৎ পি। তাহলে ক্যাথোডে কি হবে, রিডাকশন। ক্যাথোডে কি হবে, রিডাকশন। আর এই সেকেন্ডটার মান হচ্ছে রিডাকশন, ক্যাথোডে রিডাকশন। তাহলে ক্যাথোডে যদি রিডাকশন হয় তাহলে ক্যাথোডে কি হবে, বিজারণ। স্যার বিজারণ এবারে কম্পেয়ার করব, কজন আছে, 1 জন 2 জন 3 জন 4 জন। আমরা আগেই পড়েছি 1 জন 2 জন 3 জন 4 জন। বিজারণ কার আগে ঘটবে, স্যার বিজারণে যদি কম্পিটিশন করি, যার বিজারণ বিভবের মান বেশি, আমাদের যে ভ্যালুগুলো দিয়ে আছে বিজারণ বিভবই দিয়ে আছে, যার প্রমাণ লিখে দিই, যার প্রমাণ বিজারণ বিভব, যার প্রমাণ বিজারণ বিভবের মান বেশি তার বিজারণ আগে ঘটবে, তার বিজারণ আগে ঘটবে, আগে ঘটবে। তাড়াহুড়ো করে লিখছি, লেখাটা অপরিষ্কার হচ্ছে।
হয়েছে। এবার আমরা দেখে নিই বিজারণ বিভব কে 1 নম্বরে আছে। খেয়াল করে দেখো কপার হচ্ছে 0.34, হাইড্রোজেনের 0, এর হচ্ছে কি জিঙ্কের হচ্ছে -0.76, এর -2.93। তাহলে সবচেয়ে বেশি বিজারণ বিভব কপার। তাহলে আমরা তাদের ক্যাথোডে মুক্ত হওয়ার প্রবণতা অনুযায়ী কি সাজাবো? ক্যাথোডে মুক্ত হবে কি, এক কাজ করি ABCD দিয়ে দিই। ক্যাথোডে আগে মুক্ত হবে কপার, কারণ ক্যাথোডে ক্যাটায়ন যে মুক্ত হয়। ক্যাথোডে কি হয়, তাহলে আমি যদি একটা রিঅ্যাকশন লিখছি, আমি ধরো প্রথমটা লিখছি। প্রথম হচ্ছে কপার 2+ ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতু রূপে ক্যাথোডে মুক্ত হবে। একই রকম ভাবে পরেরটা হাইড্রোজেন গ্যাস তৈরি করবে ক্যাথোডে, তারপরেরটা জিঙ্ক ধাতু মুক্ত হবে, তারপরেরটা পটাশিয়াম ধাতু মুক্ত হবে। এটা হচ্ছে রুলস। এবারে সেই হিসাবে আমরা একদম অর্ডার লিখে দিচ্ছি। অতএব ক্যাথোডে মুক্ত হওয়ার প্রবণতা, ক্যাথোডে মুক্ত প্রথমে কি আছে? প্রথমে আছে কপার, তারপরে কি হবে হাইড্রোজেন, তারপরে কি হবে জিঙ্ক, তারপরে হবে পটাশিয়াম। সহজ কথায় যার স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল বেশি তার মুক্ত হওয়ার প্রবণতা বেশি, যার স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালের মান বেশি তার মুক্ত হওয়ার প্রবণতা বেশি। কথা বোঝা গেল? ঠিক আছে, চলো নেক্সট। নিম্নে কিছু ধাতুর প্রমাণ বিজারণ বিভব দেওয়া আছে। ধাতুগুলিকে বিজারণ ক্ষমতার, একই কথা, বিজারণ বিভবের যার মান বেশি বিজারণ ক্ষমতা বেশি হবে, অর্থাৎ বিজারণ তার আগে ঘটবে। কি বললাম কথাটা? যে যার বিজারণ বিভবের মান বেশি তার মানে তার বিজারণ ক্ষমতা বেশি, তার বিজারণ আগে ঘটবে। দেখে নিই সবচেয়ে কার বেশি স্যার। ঠিক আছে, দেখা যাক। সিলভার এখানে মাইনাস ভ্যালু আছে, মাইনাস ছাড়ো, প্লাস ভ্যালু 0.8, আর এটা প্লাস ভ্যালু 0.79, মাইনাস ভ্যালু। পজিটিভে সবচেয়ে যে বড় তার বিজারণ ক্ষমতা সবচেয়ে বেশি। অর্থাৎ এক কথায় লিখলাম, যার স্ট্যান্ডার্ড মানে প্রমাণ, রিডাকশন মানে বিজারণ, যার স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল মানে বিভব, যার স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল বেশি তার বিজারণ হওয়ার টেন্ডেন্সি বেশি। ডাইরেক্ট অর্ডার লিখছি, তাহলে অর্ডার কি হবে? তাহলে দেখে নিই অর্ডারটা হচ্ছে, তাহলে প্রথমে কি আসবে? তাহলে সবচেয়ে কম হচ্ছে কি পটাশিয়াম, ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড় সাজাবো। তারপরে আছে কি ম্যাগনেসিয়াম, তারপরে আছে কি ক্রোমিয়াম, পজিটিভ ভ্যালুতে আছে মার্কারি, পজিটিভ ভ্যালুতে আছে সবচেয়ে বড় সিলভার। এই হলো বিজারণ ক্ষমতার ক্রম। নেক্সট হচ্ছে কি, নিম্নলিখিত তড়িৎদ্বার বিভবগুলি থেকে কোনটি সবচেয়ে বেশি শক্তিশালী বিজারক? কোনটি সবচেয়ে শক্তিশালী বিজারক? স্যার, যার বিজারক মানে জারণ ঘটাতে হবে। আমাকে ভাষাটা কি বুঝতে হবে? শক্তিশালী বিজারক হতে গেলে আমাকে কি ঘটাতে হবে? জারণ ঘটাতে হবে। কোশ্চেন কি আছে আবার রিপিট করি। তাহলে আমার কি আছে, যে ভ্যালুগুলো দিয়ে আছে, এক হচ্ছে -1.67, -2.34, 0.34 and 0.53। উচ্চারণের সুবিধার্থে আমরা অনেক সময় -167, 234, 34 আর 53 এরকম বলে থাকি। তাহলে সবচেয়ে বিজারণ বিভবের মান বেশি এর, তার মানে জারক দ্রব্যে এ টপ, এ সবচেয়ে ভালো জারক দ্রব্য, তাহলে সবচেয়ে ভালো জারক দ্রব্য। কিন্তু জানতে চেয়েছে কি বিজারক, শক্তিশালী বিজারক। বিজারক মানে জারণ ঘটাতে হবে। তাহলে জারণ সবচেয়ে ভালো কার হবে? স্যার, সবচেয়ে খারাপ যার বিজারণ। তাহলে বিজারণের ক্রম লিখছি, বিজারণের ক্রম। তাহলে আমরা বিজারণের ক্রম লিখছি, তার আগে এক কাজ করি, এইটাকে এ, এইটাকে বি, এইটাকে সি, এইটাকে ডি দিয়ে দিচ্ছি। সবচেয়ে ভালো ডি, তারপরে হচ্ছে সি, তারপরে একটু কম আছে এ, এন, সবচেয়ে নেগেটিভের দিকে বেশি আছে বি। তাহলে বিজারণের ক্রম হলে জারণের ক্রম কি হবে? জারণের ক্রম উল্টো, অর্থাৎ ডি, সি, এ এন্ড বি হয়েছে। তাহলে ধাতুগুলিকে তাদের বিজারণ ক্ষমতার ঊর্ধ্বক্রমে সাজাও, বিজারণ ক্ষমতার ঊর্ধ্বক্রমে। তাহলে জারণের যেটা ক্রম
জারণের ক্রম সবচেয়ে বেশি যে সে হচ্ছে বিজারণের সবচেয়ে কম। তাহলে বিজারণ ক্ষমতার ঊর্ধ্বক্রম হলো বিজারণ ক্ষমতার ঊর্ধ্বক্রম, তার মানে জারণ ঘটাতে হবে। তাহলে ছোট থেকে বড় সবচেয়ে ভালো জারণ কাঠ ঘটবে, স্যার এইখানে সবচেয়ে ভালো জারণ ঘটবে ম্যাগনেসিয়ামের। তাহলে এক কাজ করি, সবচেয়ে খারাপ জারণ কার ঘটবে, সবচেয়ে খারাপ জারণ ঘটবে আই মাইনাসের, তারপরে একটু ভালো ঘটবে সিইউ এর, তারপরে আরো ভালো ঘটবে এল এর, তারপরে সবচেয়ে ভালো ঘটবে এমজির। এইটা হচ্ছে জারণ ঘটার ক্রম, যেটা লিখলাম সেটাই বিজারণ ক্ষমতা। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট, গ্যালভেনীয়। প্রদত্ত গ্যালভেনীয় কোষগুলির সাংকেতিক উপস্থাপন সঠিক কিনা নির্বাচন করো। এখানে কিছু ভ্যালু দেওয়া আছে আর এখানে তার সেল দেওয়া আছে, সঠিক কিনা নির্বাচন করব। চলে দেখেই অ্যান্সার করে দেবো, দেখেই অ্যান্সার করার মতো যুক্তি দিচ্ছি। দেখো, খেয়াল করে দেখো, আমার এইখানে কিন্তু লেফট সাইডে আছে মানে জারণ ঘটাতে হবে, আর এটা রাইট সাইডে আছে মানে বিজারণ ঘটাতে হবে। ভ্যালু দুজনের দেখি, আমার কপারের ভ্যালু হচ্ছে প্লাস, অর্থাৎ আমি বলছি 34, সিলভারের ভ্যালু হচ্ছে 80, বিজারণে এ আগিয়ে আছে, তার মানে এটা ঠিক না। বিজারণে যে বড় তার বিজারণ, কিন্তু যুক্তি বলছে লেফট সাইড অক্সিডেশন, সেই হিসাবে এটা ঠিক না। একই রকম ভাবে দ্বিতীয়টা দেখি, এখানে এসএন এর ভ্যালু হচ্ছে -44 আর এর ভ্যালু হচ্ছে মাইনাস এত। দেখো, আমরা জানি অ্যাকচুয়ালি বড়কে এ বড় মানের বিজারণ হবে, তার মানে ঠিকই তো আছে, রাইট সাইড বিজারণ, লেফট সাইড জারণ। প্রদত্ত ড্যানিয়েল কোষ বিক্রিয়াটি হলো, দেয়া আছে, কোশ্চেন কি জানতে চেয়েছে দেখো, যে বিক্রিয়াটির সাম্য ধ্রুবকের মান গণনা করো। সাম্য ধ্রুবক কত সালে পড়েছে? 22 সালে। চলো কিভাবে ক্যালকুলেশন করা যায়। সমীকরণ বলছে, সমীকরণ থেকে যেহেতু সাম্য ধ্রুবক চেয়েছে, তার জন্য প্রথমেই বলি আমরা ই সেল সমান E0 সেল মাইনাস 0.06 বাই n লগ অফ কে লিখব। কেন? সাম্য ধ্রুবক কে, তাহলে এখানে কেটা কি? সাম্য ধ্রুবক। এবার একটা কথা বলে দিই, যখনই সাম্য ধ্রুবক হবে তখন কিন্তু ই সেল সমান 0। ভালো করে খেয়াল করব, যখনই সাম্য ধ্রুবকের কথা আসবে তখন ই সেল সমান 0। ক্লিয়ার? তাহলে সেই হিসাবে যদি বলি, তাহলে আমাদের এখন সমীকরণ আসছে 0 সমান E0 সেল মাইনাস 0.06 বাই n লগ অফ কে। তাহলে এটাকে বাম দিকে নিয়ে চলে আসতে পারি, 0.06 বাই n লগ অফ কে সমান E0 সেল। এটা একটা অঙ্কে করে নিয়েছো, পরবর্তীকালে যখনই কোনো সাম্য ধ্রুবকের কোশ্চেন দেবে ডাইরেক্ট এই ফর্মুলা বসাবো। স্যার এখানে আর এর ভ্যালু যে দেওয়া আছে লাগবে না, আমরা ডাইরেক্ট আর এর মান বসিয়েই ধরে নিয়েছি। হয়েছে? এবার আমরা E0 সেল ক্যালকুলেশন করতে হবে। খেয়াল করে দেখো, জারণ কোনটায় ঘটেছে? বিজারণ। এখান থেকে জিঙ্ক থেকে Zn2 প্লাস হয়েছে, তাহলে জিঙ্ক -2 ইলেকট্রন সমান Zn2 প্লাস। একই রকম ভাবে কপার 2 প্লাস প্লাস 2 ইলেকট্রন সমান কপার। আমার দরকার ছিল জারণ বিজারণ জানা। আমার কি দরকার ছিল? জারণ এবং বিজারণটা জানলেই হবে, কারণ আমাকে লিখতে হবে কি, যে চেঞ্জ অফ ইলেকট্রন সমান 2, তাহলে চেঞ্জ অফ ইলেকট্রন সমান 2, আর কিছু লাগবে না। তাহলে এখান থেকে আমরা ই সেলের ক্যালকুলেশন করে নিই। তাহলে E0 সেল, আমার সমীকরণটা যোগ করা লাগবে না, যেহেতু এই সমীকরণ অনুযায়ী লাগছে না। E0 সেল সমান E0 রিডাকশন মাইনাস E0 অক্সিডেশন। স্যার এখানে অ্যানোড ক্যাথোড ডান দিক বাম দিক ধরলেন না কেন? কারণ এই সমীকরণে কিন্তু তুমি অ্যানোড ক্যাথোড লেফট রাইট বুঝতে পারবে না, বাট জারণ কোনটার ঘটেছে? জিঙ্কের। তাহলে বিজারণ কোনটার ঘটেছে? কপারের। তাই কপারের বিজারণ মানে কপারের ভ্যালু কত আছে? 0.34 মাইনাস জিঙ্কের কত আছে? মাইনাস অফ 0.76। ওভারঅল যোগ করলে 0.34 প্লাস 0.76 সমান 1.1 ভোল্ট। ক্লিয়ার? চলো ভ্যালু বসিয়ে দিই। তাহলে এন এর ভ্যালু জেনে গেলাম, চেঞ্জ অফ ইলেকট্রন 2, তাহলে 0.06 বাই 2 লগ অফ কে সমান
1.1 কাটাকুটি করে দিলাম 0.03 তাহলে log of k সমান 1.1/0.03 চলো এটাকে সলিউশন করি 110/3 3 3 9 2 3 7 21 3 6 18 2 6 7 এটা আসলো তাহলে log কে সমান 36.67 অতএব কে সমান এরকম রাশি থেকে কে করলে 10 টু দি পাওয়ার 36.67 স্যার আমাদের অপশন তো আলাদা আছে এই অ্যান্সারটা নিয়ে আসতে গেলে ক্যালকুলেটর ছাড়া সম্ভব না আর এই অ্যান্সারটার ভ্যালু এটা দাঁড়াবে কাছাকাছি আমাদের অ্যান্সার এটাই আসবে বিনা ক্যালকুলেটরে কথা বোঝা গেল চলো দেরি না করে পরের কোশ্চেনে চলে যাচ্ছি ক্লিয়ার 198 কেলভিন উষ্ণতায় বিশুদ্ধ জলে হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভব কত 0 এটা করতে বলেছে তাহলে হাইড্রোজেন গ্যাসের চাপ নির্ণয় চাপ কত হয়েছে অ্যাকচুয়ালি আমরা হাইড্রোজেনের বিজারণ বিভবের মান ক্যালকুলেশন করে দেখে দিই যদি আমরা H প্লাস ইলেকট্রন লিখি হাফ অফ H2 হবে তাই হাফ অফ না করার জন্য আমি 2 ইলেকট্রন করে দিলাম H2 গ্যাস এইটা হয়ে গেল আমাদের কোশ্চেন এখানে দেখো চেঞ্জ অফ ইলেকট্রন n ভ্যালু আমরা জেনে গেলাম যে n সমান 2 n সমান কত 2 ক্লিয়ার n সমান 2 ফর্মুলা যদি আমি লিখি E সেল সমান E0 সেল মাইনাস 0.06/n ভ্যালু 2 লিখবো একটু পরে লগ অফ ডান দিক আছে প্রোডাক্ট চলো প্রোডাক্ট পরে লিখছি এখন কিউ লিখে দিই লগ অফ কিউ বুঝতে অসুবিধা আছে চলো একের পর এক ভ্যালু বসাই স্যার শুধু হাইড্রোজেন বলা আছে মানে এর ভ্যালু 0 হবে অর্থাৎ আমরা বলতে পারি ই সেল সমান 0 বিযুক্ত 0.06/2 চেঞ্জ অফ ইলেকট্রন দেখে নাও 2 ইনটু লগ অফ প্রোডাক্টে আছে গ্যাসকে আমরা লিখবো পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ H+ এর স্কয়ার ক্লিয়ার এবার যেহেতু আমরা বিশুদ্ধ জল বলেছি তাহলে H+ এর আয়নের মাত্রা আমরা জানি তাহলে একটু বাম দিকে করছি অতএব ই সেল সমান মাইনাস অফ 0.03 লগ অফ পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন আর আমরা জানি জলীয় দ্রবণে বিশুদ্ধ জলে হাইড্রোজেনের মাত্রা হচ্ছে 10 টু দি পাওয়ার -7 তাহলে চলো আর একটু ক্যালকুলেশন মাইনাস 0.03 log of partial pressure of hydrogen divided by 10 to the power -14 10 to the power -14 উপরে আসলে 10 to the power 14 হয়ে যাবে তাহলে এখানটাই করছি -0.03 log of 10 to the power -14 টা +14 and partial pressure of hydrogen এটা একসঙ্গে হয়েছে এবার আমরা এটাকে যোগ আকারে পাবো অর্থাৎ এখান থেকে আমরা একটু বাম দিকে আমরা রেড কালার লিখছি এখান থেকে এখানে কি লিখবো -0.03 log of 10 to the power 14 -0.03 log of partial pressure of hydrogen actually হয় প্লাস যেহেতু আমরা মাইনাস চিহ্ন আগে আছে তাই মাইনাস করলাম চলো এটা ক্যালকুলেশন করি -0.03 এটা শুধু 14 কেন log 10 সমান 1 তাহলে ইনটু 14 ঠিক তো -0.03 log of partial pressure of hydrogen যেহেতু হাইড্রোজেনের প্রমাণ তড়িৎদ্বার বিভবের কথা বলেছে দেখো তড়িৎদ্বার বিভব কি 0 মানে ই সেল সমান 0 মানে ই সেল সমান 0 অতএব আমরা বলতে পারি 0 কার ই সেল তাহলে এই জিরোটা যদি এইটা কি এই গুণফলটা বাম দিকে চলে আসছি 3 14 42 তাহলে পজিটিভ 42
কটার আগে দশমিক, দুটার আগে দশমিক, এটা ইকুয়ালস টু মাইনাস অফ 0.03 log of partial pressure of H2, মাইনাসটা এখানে আসলে 0.42 divided by 0.03 সমান মাইনাস log of partial pressure of hydrogen। এটা দশমিক দশমিক কেটে গেলে পড়ে থাকবে 314। তাহলে অতএব বাম দিকে লিখছে অতএব পার্সিয়াল প্রেসার অফ হাইড্রোজেন সমান মাইনাস ছিল, মাইনাসটাকে এক কাজ করি মাইনাস এখানে করে এটা প্লাস করে দিচ্ছি, তাহলে 10 to the power minus 14 পার্সিয়াল প্রেসার অফ হাইড্রোজেন সমান 10 to the power minus 14 একক হলো ATM, একক হলো ATM। খেয়াল করে দেখো এই কোশ্চেনটা কত সালে পড়েছে? 2016 সালে নিচে পড়েছে। এই সমান গুরুত্ব দেখবে এইচএসে এই ধরনেরই কোশ্চেন আসবে। এই কোশ্চেন একদম সহজ কোশ্চেন, আমরা প্রথম থেকেই করে এসেছি। তবে এখানে বোকা বানাবার জন্য ভালো জায়গা দিয়ে দিয়েছে। বোকা বানাবার জন্য ভালো কি জায়গা দিয়েছে? এখানে ভ্যালুটা দেখেই একটু বোকা বানাবার জায়গা দিয়েছে। কপারের ভ্যালু নেগেটিভ, কপার হাইড্রোজেন প্রমাণ তড়িৎদ্বার বিভব হাইড্রোজেনের নিচে আছে, নেগেটিভ হয় না। তার জন্য খেয়াল করে দেখো এটা প্রমাণ বিজারণ বিভব লিখে এটা কিন্তু -2 ইলেকট্রন, তাহলে জারণ বিভব লিখেছে। প্রথমেই আমাকে কপার থেকে কপার 2+ এই জারণ বিভব যেটা -0.34 যেটা আছে এইটাকে চেঞ্জ করে দেবো কি, এটাকে চেঞ্জ করে করব E0 of Cu2+ and Cu সমান +0.34, আর কিছু নাই। অতএব আমরা পরিষ্কার বুঝে নেব E0 সেল সমান E0 রিডাকশন মাইনাস E0 অক্সিডেশন। এবারে বলো ভ্যালু বলছে, ভ্যালু কি বলছে? এ বলছে আমার ভ্যালু বলেই দিয়েছে আমার অক্সিডেশন হবে। কেন হবে? যেহেতু আমার ভ্যালু কম। এ বলছে দেখো আমার ভ্যালুটা অ্যাকচুয়ালি দেখছো যেটা সেটা না, এই ভ্যালুটা, এই ভ্যালু বলছে আমার রিডাকশন হবে, কারণ আমরা এই যে ভ্যালুটা এটা না হচ্ছে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল, যার বেশি তার ঘটনা ঘটবে। তাহলে সেই হিসাবে 0.34 মাইনাস অফ -0.76, আগের অঙ্কটাই করেছিলাম, 0.34 - 76 সমান 1.10 ভোল্ট। E0 সেল ক্যালকুলেশন করে দিলাম। একটু বোকা বানাবার জন্য কোশ্চেনটা দিয়েছিল। একই কোশ্চেন আর কি বলবো, বিক্রিয়াটার সম্ভাব্যতা যাচাই করো, অর্থাৎ বিক্রিয়াটা ঘটবে কিনা। বিক্রিয়া ঘটতে গেলে আমাকে একদম ΔG0 বা ΔG সমান, এখানে কি দিয়েছে বিক্রিয়াটির সম্ভাব্যতা যাচাই করো। আমরা ΔG সমান -NF E সেল এটা চেক করব, এইটা যেন নেগেটিভ ভ্যালু আসে, অথবা যদি আমরা ΔG0 সমান -NF E0 সেল এটা যেন নেগেটিভ আসে। যদি নেগেটিভ আসে তাহলে স্বতঃস্ফূর্ত, আদারওয়াইজ হবে না। তাহলে এক কাজ করি, আমার ΔG0 পরে বার করব, আগে E0 সেল ক্যালকুলেশন করি। তাহলে E0 সেল খেয়াল করে দেখো, জিঙ্ক থেকে জিঙ্ক অক্সিডেশন, কপার থেকে কপার রিডাকশন। এখানে কেন লিখলাম? E0 আমরা লিখবো রিডাকশন মাইনাস E0 অক্সিডেশন। তাহলে রিডাকশন ভ্যালু কত আছে খেয়াল করে দেখো, 0.34 মাইনাস অফ 0.76 সমান 0.34 মাইনাস মাইনাস 0.76 সমান 1.10 ভোল্ট। যেহেতু এবারে আমরা কি বললাম, আমরা ΔG0, কারণ E0 সেল মানে ΔG0। এবার দেখ একটা জিনিস, যে ΔG0 সমান -NF E0 সেল। একটা কথা বলে দিই, N এর ভ্যালু অলওয়েজ পজিটিভ, অলওয়েজ পজিটিভ, আর F এর ভ্যালু বলছে আমি তো 96,500 কুলাম, আমি তো পজিটিভ হবই। তাহলে এরা দুজন যদি অলওয়েজ পজিটিভ হয়ে যায়, একমাত্র ই সেল বলবে আমি যদি পজিটিভ হয় ΔG0 সমান নেগেটিভ, আমি যদি নেগেটিভ হয় তাহলে ΔG0 কি বলছে, আমি সমান পজিটিভ হব। অর্থাৎ E0 সেলই অ্যান্সার দিয়ে দেবে, কোনো রিয়াকশন
স্বতঃস্ফূর্ত হবে কিনা, কারণ E0 পজিটিভ হলে ΔG নেগেটিভ, তার মানে এটা স্পন্টেনিয়াস রিঅ্যাকশন, স্বতঃস্ফূর্তের কথা বলছে। E0 নেগেটিভ হলে ΔG পজিটিভ, তার মানে এটা নন স্পন্টেনিয়াস রিঅ্যাকশন, অস্বতঃস্ফূর্তের কথা বলছে। এখান থেকে আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত বুঝে নিলাম, এবারে ভ্যালুটা লিখছি। অতএব ΔG0 সমান মাইনাস অফ NF E0 সেল মাইনাস অফ 2, কেন চেঞ্জ অফ ইলেকট্রন একটু খেয়াল করে দেখো, চেঞ্জ অফ ইলেকট্রন 2 হবে, 2 প্লাস, অর্থাৎ অক্সিডেশনে -2 ইলেকট্রন, রিডাকশনে +2 ইলেকট্রন। ক্লিয়ার? 2 এটা হচ্ছে F বলছে 96,500 কুলম্ব ইনটু E0 সেল বলছে 1.1, যা ক্যালকুলেশন আসবে সেটাই, গুণ করছি 2.2, 96,500 2.2, তাহলে আমি 5 দিয়ে 10, 6 দিয়ে 12 একে 13, 6 দিয়ে 12 একে 13, আর 9 দিয়ে 18 একে 19। একই রকম ভাবে 1 9 3 0 0 0 তিনটা, একটা 0 একটা 0 একটা 0, 3 9 3 12 2 10 11 2, তাহলে এটা হচ্ছে কত 2 1 2 3 0 0 0। সবচেয়ে বড় কথা এটা হচ্ছে কি মাইনাস, হলো মাইনাস। এবার বলছি যেহেতু যেহেতু ΔG0 নেগেটিভ, অতএব বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত। অ্যাকচুয়ালি আগেই আমরা অ্যান্সার জেনে যাব, বাট আমাদেরকে ΔG0 পর্যন্ত এসে অ্যান্সারটা বলতে হবে। ক্লিয়ার? চলো কোশ্চেন নাম্বার 17 কি বলেছে, একই কোশ্চেন, বিক্রিয়াটির সম্ভাব্যতা ঘটবে কি ঘটবে না। তাহলে এখানে কি বলবো, একই রকম ΔG0 নেগেটিভ হচ্ছে কিনা, হয়েছে, ΔG0 নেগেটিভ হচ্ছে কিনা, একই রকম কোশ্চেন করালাম, এইটা তোমাদের হোমওয়ার্ক রইল। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন কি বলেছে, কোশ্চেন নাম্বার 18। একটা হোমওয়ার্ক দিলাম, বাকি গুলো সলভ করে দিলাম। এবার এই কোশ্চেনে বলা আছে কোষ বিক্রিয়াটির এই যে Zn থেকে Zn2 প্লাস, কপার 2 প্লাস থেকে কপার, মানে একই রকম কোশ্চেন, বিক্রিয়াটি লেখো, ইএমএফ নির্ণয় করো, স্বতঃস্ফূর্ত কিনা। তাহলে বিক্রিয়া লেখা মানে দুজনকে যোগ করে যে রাসায়নিক বিক্রিয়া লিখতে হয়। ইএমএফ নির্ণয় করো, ই সেল নির্ণয় করবো, ই সেল, আর লাস্টে বলবো আমরা ΔG নয়, এখানে যেহেতু ই সেল নির্ণয় করছি, তাই ই সেলের ক্ষেত্রে আমরা যেটা ভ্যালুটা লিখি তার নাম হচ্ছে ΔG। ΔG সমান মাইনাস অফ NF ই সেল, এখানে এটা লাগবে। চলো একটু দেখিয়ে দিই, তাহলে আশা করি এটা হোমওয়ার্ক দিলে পারবে, কিন্তু আমি একটু সলভ করে দিই। তাহলে আমার লেফট সাইড অক্সিডেশন, জিঙ্ক -2 ইলেকট্রন সমান Zn2 প্লাস, আর কি আছে রাইট সাইড রিডাকশন, কপার 2 প্লাস +2 ইলেকট্রন সমান কপার। চলো যোগ করব, যোগ করলে কি দাঁড়াচ্ছে, 2 2 কাটলো, জিঙ্ক প্লাস কপার 2 প্লাস কপার Zn2 প্লাস। এবার এখান থেকে এক কাজ করি, তাহলে কোষ বিক্রিয়াটি যখন লিখবো লিখে দিলাম, এটা 1 নম্বর অ্যান্সার হয়ে গেল। এবার হচ্ছে ইএমএফ নির্ণয় করব। চলো ইএমএফ নির্ণয় করতে গেলে কি লাগবে, পরে লিখছি ইএমএফ মানে E0 সেল, ই সেল, ইএমএফ মানে ই সেল, ই সেল সমান E0 সেল মাইনাস 0.0659 লিখবো না, এন লগ অফ কিউ লিখছি, প্রোডাক্ট বাই রিঅ্যাক্ট্যান্ট। চলো কিউ লিখবো কেন, লিখে দেওয়া আছে তো, দেখে দেখে টুকে দিই। প্রোডাক্ট বাই রিঅ্যাক্ট্যান্ট অর্থাৎ কপার Zn2 প্লাস Zn কপার 2 প্লাস হলো। কিন্তু এখানে E0 সেলের মান আমাকে বসাতে হবে। তাহলে E0 সেল ক্যালকুলেশন করতে গেলে আমরা কি জানি বলো, সবাই ফর্মুলা জানি যে E0 সেল, যেহেতু এখানে আমি অক্সিডেশন রিডাকশন জেনে গেছি, বা এখানে সেলটা এমন ভাবে দিয়েছি আমরা লেফট রাইটও করতে পারবো, এটা লোন, এটা হচ্ছে লোনের উল্টো, রাইট রিডাকশন ক্যাথোড পজিটিভ। তাহলে সেই হিসাবে আমরা E0 সেল সমান E0, আমি এক কাজ করে দিই, রাইট মাইনাস লেফট করে দিলাম। তাহলে রাইটে কি আছে, রাইট আছে কপার, কপারের ভ্যালুটা একটু দেখে নিই, এই ভ্যালুটা দিয়েছে, তাহলে 0.350 বিযুক্ত
জিঙ্কের ভ্যালু এটা দিয়েছে -0.763। তাহলে এক কাজ করে যোগ করে লিখে দিই। অ্যাকচুয়ালি মাইনাস মাইনাস প্লাস হবে, আমি এক লাইনে লিখছি 3 আর 0 মানে 3, 6 5 1 7 7 3 10 1 11 11 তিনটার আগে দশমিক 1.113 ভোল্ট হয়েছে। তাহলে এই জায়গাতে ভ্যালু লাগবে 1.113 বিযুক্ত 0.06 চেঞ্জ অফ ইলেকট্রন 2 সমীকরণ বলে দিল লগ অফ, আমরা জানি ধাতুগুলোর কনসেন্ট্রেশন 1 হয়, তাহলে Zn2 প্লাস এর কনসেন্ট্রেশন আশা করি দেওয়া থাকবে। দেখলো এটা হচ্ছে 1, এটাও আছে 1, দুটোই 1, দুটোই কত 1 দিয়েছে। আরেকবার দেখে নেই 1 and 1, ঠিক আছে 1 1 দেওয়া আছে মানে আমাদের অ্যাকচুয়ালি হয়েছে কি কনসেন্ট্রেশন অফ 1/1 লগ 1 পড়ে থাকবে, লগ 1 এর ভ্যালু হচ্ছে 0, অর্থাৎ 1.113 মাইনাস 0.03 লগ 1, লগ 1 মানে 0, তাহলে অ্যাকচুয়ালি 0 হলে পড়ে থাকবে 113 মাইনাস 0 সমান 1.113। এটা কার ভ্যালু পেলাম? এটা। এবার খেয়াল করো আমাদের এটা 2 নম্বর হয়ে গেল, এটা 2 নম্বর অ্যান্সার। এবারে কোষটা স্বতঃস্ফূর্ত কিনা একই রকম ভাবে আমরা অ্যাকচুয়ালি ই সেলের মান দেখেই বলে দিতে পারবো, তবু আমরা একটু চেক করব কি অ্যাকচুয়ালি ডেল জি বলছে আমার ভ্যালু হচ্ছে এন অফ ই সেল, এন এফ ই সেল, এটা তো ভ্যালু বলেই দিলাম, এটা অলওয়েজ পজিটিভ। এ বলছে আমার তো মানটাই হচ্ছে 96,500, নেগেটিভের কোনো প্রশ্ন নেই। এ বলছে যদি আমি নেগেটিভ হয়, চলো নিচে লিখছি, এ কি বলছে? এ বলছে যদি ই সেল যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু ডেল জি সমান পজিটিভ হবে, আর ই সেল যদি পজিটিভ হয় তাহলে ডেল জি সমান কত হবে? নেগেটিভ। কারণ বসিয়ে দেখে নাও, বসিয়ে দেখে নাও, এই যে এর ভ্যালু যা হবে মাইনাস বসালে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এই যে মাইনাস বসালে প্লাস হয়ে যাবে, প্লাস বসালে। এখন আমরা জানি তাহলে এই নেগেটিভ হলে স্বতঃস্ফূর্ত হয়, তার মানে আমি এখানটায় লিখে দিলাম যে এইটা যদি কন্ডিশন হয় স্বতঃস্ফূর্ত হবে, এই কন্ডিশন হলে অস্বতঃস্ফূর্ত, অস্বতঃস্ফূর্ত। বোঝা গেল? তাহলে চলো এবারে তাহলে ভ্যালুটা নির্ণয় করে দিই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে কিনা। আমরা কোশ্চেন দেখেই বুঝে নিচ্ছি স্বতঃস্ফূর্ত হবে, তবু একটু ক্যালকুলেশন করে নেব। অতএব ডেল জি সমান মাইনাস অফ এনএফ ই সেল, এন এর ভ্যালু 2 মাইনাস লিখে দিই, এফ এর ভ্যালু 96,500 আর ই সেল এর ভ্যালু হচ্ছে 1.113। গুণটা বড় আছে আর কি আছে, এটার ভ্যালু নেগেটিভ, গুণটা হচ্ছে কত -2214.47। যেহেতু ডেল জি ঋণাত্মক অতএব বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত। স্বতঃস্ফূর্ত মানে ঘটবে, স্বতঃস্ফূর্ত বিক্রিয়া মানে কি ঘটবে। ক্লিয়ার? চলো আর দুটি ম্যাথ করে আমরা আজকের জন্য ম্যাথ এখানে স্টপ করে দেবো। চলো কি লিখেছে, পিএইচ 10 একটি হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভব কত হবে? পিএইচ 10 হলে হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভব কত হবে? আগের যদি কোনো অঙ্ক কারো বুঝতে সমস্যা থাকে অবশ্যই বলবে, সলভ করে দেওয়া হবে। অ্যাকচুয়ালি পিএইচ 10 মানে কি, আমরা সাম্যাবস্থা চ্যাপ্টারে আয়নিক ইকুইলিব্রিয়াম যে পোরশনে পড়াবো সেখানে পিএইচ রিলেটেড টার্ম পড়ানো হবে। পিএইচ 10 মানে কনসেন্ট্রেশন অফ H প্লাস, এক লাইনে যদি লিখি সমান 10 টু দি পাওয়ার -10, কনসেন্ট্রেশন অফ H প্লাস 10 টু দি পাওয়ার -10। এটা একটা, যেহেতু হাইড্রোজেন তড়িৎদ্বার এখান থেকে আমরা আরেকটা টার্ম বলতে পারি যে 2H প্লাস প্লাস 2 ইলেকট্রন সমান H2 গ্যাস হলো। এবার নান্স ইকুয়েশন এটাকে যদি বসাই, নান্স ইকুয়েশন কি বলছে যে ই সেল সমান E0 সেল মাইনাস 0.06/2, যেহেতু চেঞ্জ অফ ইলেকট্রন 2, লগ অফ প্রোডাক্ট হচ্ছে পার্সিয়াল প্রেসার অফ হাইড্রোজেন, রিঅ্যাকশন হচ্ছে কনসেন্ট্রেশন অফ H প্লাস। হয়েছে? জানতে কি চেয়েছে তড়িৎদ্বারের বিভব, বিভব মানে ই সেল কত। আগে যে অঙ্কটা ছিল ই সেল 0 বলেছিল, বিভব 0, এখানে কিন্তু 0 বলেনি, জানতে চেয়েছে। চলো তাহলে লিখে দিই, আমরা জানি হাইড্রোজেনের E0 সেল অফ হাইড্রোজেন এটা সমান 0। এটাকে তো স্ট্যান্ডার্ড ধরে বাকিদের ভ্যালু ক্যালকুলেশন করা হয়েছে।
ক্লিয়ার? চলো, এটা হচ্ছে 0 মাইনাস 0.03 লগ অফ পার্সিয়াল প্রেসার অফ হাইড্রোজেন। পার্সিয়াল প্রেসার অফ হাইড্রোজেন যদি আমরা মানে 1 atm ধরে নিই, কিছু না বলা থাকলে, আর এর ভ্যালু বলেছে 10 টু দি, এটা স্কোয়ার লিখতে ভুলে গেলাম কারণ 2 আছে, এটা হচ্ছে 10 টু দি পাওয়ার -10 এর স্কোয়ার, তাহলে মাইনাস 0.03 লগ অফ 1/10 টু দি পাওয়ার -20 সমান মাইনাস, জায়গায় প্লাস করে দিলাম, জাস্ট চেঞ্জ করে দেবো 0.03 লগ অফ 10 টু দি পাওয়ার -20 লগ অফ 20 মানে আমরা বলতে পারি 0.03 ইন্টু 20 লগ 10 পরে থাকবে 1 সমান 3 20 60, 3 20 60, দুটার আগে দশমিক, 0.6 মাইনাস ভ্যালু মাইনাস 0.6, তাহলে এই হচ্ছে আমাদের 0.60 ভোল্ট। ক্লিয়ার? কারো যদি অসুবিধা হয় বলবে। এটা কত দাঁড়ালো? মাইনাস 0.60 ভোল্ট। যদি জানতে চাইতো এই বিক্রিয়াটি সম্ভব কিনা, আমরা কিন্তু না বলতাম। কেন? দেখো, ই সেলের মান ঋণাত্মক, ই সেল যদি ঋণাত্মক হয়, ই সেল যদি ঋণাত্মক হয়, এখানে কি বলেছে দেখে নাও, ই সেল যদি ঋণাত্মক হয় এটা ধনাত্মক হবে, বিক্রিয়াটি অস্বতঃস্ফূর্ত হবে। ই সেল যদি ধনাত্মক হয় তাহলে কিন্তু ঋণাত্মক হবে, বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে। ক্লিয়ার? ঠিক আছে, আজকে এখান পর্যন্তই থাক, আজকে এখান পর্যন্তই রইলো। পরের দিনে আর কয়েকটা কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোই করছি। তোমরা কোশ্চেনগুলো ধরে ধরে প্র্যাকটিস করো, বুঝে যাওয়ার পর না দেখে নিজে থেকে সলভ করার চেষ্টা করবে। আমি দুটো হোমওয়ার্ক দিলাম, একটা হোমওয়ার্ক ছিল যে এফির ভ্যালুটা ভুল ছিল, মাইনাস হওয়ার জায়গায় প্লাস হয়েছে, আমি যেরকম ভ্যালু দিয়ে আছে সেই হিসাবে ক্যালকুলেশন করেছি, তোমাদেরকে মাইনাস দিয়ে হোম টাস্ক দিলাম। আরেকটা হচ্ছে এখানে সামনে একটা কোশ্চেন দিলাম, যেটা হোমওয়ার্ক সেম কোশ্চেন বা সিমিলার কোশ্চেন। কোথায় দিলাম হোমওয়ার্ক? এই যে এই কোশ্চেন, এই যে একটা হোমওয়ার্ক দিলাম, কোশ্চেন নাম্বার 17 কোশ্চেন আছে তোমাদের হোমওয়ার্ক দিলাম। ক্লিয়ার? চলো, আজকে এই পর্যন্তই। যদি কারো বুঝতে সমস্যা থাকে কোশ্চেন নাম্বার উল্লেখ করে আমাকে জানাবে। যদি কারো সমস্যা থাকে কোশ্চেন নাম্বার উল্লেখ করে জানাবে। আর ক্লাসটি যদি ভালো লাগে তাহলে লাইক দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে বেশি বেশি করে, যাতে সকলে মিলে ক্লাসটা দেখতে পায় এবং কেমিস্ট্রি ভালোভাবে শিখতে পারে। কারণ আমার এই অ্যাটমিস্ট্রি চ্যানেলটি খোলার পেছনে আছে কেমিস্ট্রিকে সহজ এবং সরলভাবে শেখানো বা তোমাদের কাছে তুলে ধরা, যাতে তোমরা বোর্ড সিলেবাসের সঙ্গে সঙ্গে নিট জেইর মতো এক্সামগুলোতেও ক্র্যাক করতে পারো। তবে এখন বেসিকটা পড়াচ্ছি, ধীরে ধীরে আমরা নিট জয়েন্ট লেভেলেরও প্রিপারেশন দেব। আজকে এই পর্যন্তই, বেস্ট উইশেস।